বিএনপির জন্য ২০০ আসন পাওয়া তো নতুন কোনো ঘটনা নয়, বহুবার তারা পেয়েছে। কিন্তু এককভাবে জামাত বিএনপির মতো একটা বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং বিএনপির সঙ্গে পুরো মাঠে প্রতিযোগিতা করে যে সিটগুলো পেয়েছে, এটা জামাতের জন্য একটা বিরাট সফলতা। 2024-এর গণ অভ্যুত্থান শেষ করে 2025 বাদে 2026-এর ফেব্রুয়ারিতে আমরা পেয়েছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে ইতিহাসের প্রথমবার অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন, গণভোট একই দিনে। দর্শক, সেই চড়াই উতরাই পার করে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মূলত আমাদের হাতে ফলাফল চলে এসেছে। বাংলাদেশ পেয়েছে তাদের নতুন প্রধানমন্ত্রী। তবে এই যে নতুন প্রধানমন্ত্রী পেল, এতেই কি শেষ, নাকি এটি নতুন কোনো ইতিহাস এবং একই সাথে নতুন কোনো আবির্ভাবের সূচনা? এ নিয়ে আজকে অনেক আলোচনা হবে। দর্শক, বিআরবি প্রেজেন্টস ভোট এবং গণভোটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি নাফিসা এবং স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমি একটু পরিচয় করিয়ে দেব তাদের সাথে। একদম আমার হাতে ডানের উপস্থিত রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, স্বাগত জানাচ্ছি আপনাকে। আর সর্বডানে রয়েছেন জনাব গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই বলেছি ভোট গণভোট অনুষ্ঠিত হলো এবং এটি বহুল প্রতীক্ষিত। শুধু বহুল প্রতীক্ষিত বাঙালিদের জন্য বিষয়টা এমন না, পুরো বিশ্ব তাকিয়েছিল কি হতে যাচ্ছে বাংলাদেশে। কারণ একই সাথে আমরা শ্রীলঙ্কা দেখেছি, ফিলিপাইন দেখেছি, ইন্দোনেশিয়া দেখেছি, নেপাল দেখেছি, বাংলাদেশ দেখেছি। দেখলাম বিএনপির ভূমিধস বিজয়। আমি শুরুতেই জানতে চাই, এই ভূমিধস বিজয়ের পিছে আসলে কোন বিষয়টি অনেক বেশি কাজ করেছে? এটি কি বলতে গেলে জামাতের উপর কি আস্থা একেবারেই কম এজন্য, নাকি বিএনপির চাহিদা সবসময় বরাবরই এরকমই ছিল? আমি প্রশ্নটি শুরু করতে চাই জনাব এম এ আজিজ আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে, রনি ভাইকে এবং দর্শক শ্রোতা। এটার অনেকগুলো কারণ আছে। ধরেন, বিএনপি এমনিতেই বড় দল, তাদের ভোট বেশি। দ্বিতীয়ত, আওয়ামী লীগ বড় দল ছিল, সে তো নির্বাচনে নাই, কিন্তু তাদের ভোটার কিন্তু কিছু আছে। আর জামাত ইসলাম আলাদাভাবে নির্বাচন করেছে, একবার 1 সিট আর একবার 3 সিট, আর বিএনপির সাথে নির্বাচন করে সর্বোচ্চ 18 সিট পেয়েছে। হ্যাঁ, এটি তাদের রেকর্ড। কিন্তু এবারে ধরেন প্রায় 77টি তাদের সঙ্গীরা সহ সিট পেয়েছে। এটা তো তাদের জন্য বড় ধরনের বিজয়। কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করেছিল এবারে তারা ক্ষমতায় চলে যাবে, এরকমই তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা দেখে। কিন্তু এখানে দুটো দিক আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে জামাতে ইসলাম এত মরিয়া হয়ে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ এত মারাত্মক ছিল যে মানুষ কিন্তু এটাতে ঠিক আগের সময়ের কিছু কিছু ছাত্র শিবিরের টক্কাটা অন্ধকার যুগ এইসব চিন্তা করেছে। তাদের রাজনীতিটা তারা স্পষ্ট করতে পারে নাই। তাদের শরিয়া আইন কখনো বলে ধাপে ধাপে করব, বাস্তবায়ন করব, কখনো বলে আপনার হিন্দুকে নমিনেশন দিছে, তারপরে পূজার সময় গেছে রোজার পূজা একই রকম, আবার নবীর সাথে তাদের হিন্দুদের আপনার তুলনা করেছে এসব। এবং দ্বিতীয়ত, তারা 1 মাস আগে, অর্থাৎ প্রায় 1 বছর ধরে কাজ করতে, সারা বছরই কাজ করে। এরপরে ধরেন আপনার ধর্মের নানান ব্যাখ্যা দিয়েছে, যেটা কিন্তু মানুষ গ্রহণ করে নাই। তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে আপনার নারীদেরকে বোরকা পরে পাঠানো হয়েছে, সেখানে এনআইডি চেয়েছে, সেখানে বিকাশ নাম্বার চেয়েছে। অর্থাৎ অনেকেই বলছে যে যেমন পাশও করেছে। আমি আতঙ্কিত যে এরা কিন্তু একজন পাশ করছে চিটাগাংয়ের, বলছে যে তাকে দেখলে চন্দ্র খাড়ায় যায়। এখন তো চন্দ্র সংসদে ঢোকার সম্ভাবনা আছে। তো এই জন্যেই তাদেরকে দেখার পরে, এবং সেই সাথে বাংলাদেশে কিন্তু অনেকগুলো পত্রিকায় ছাপা হয়েছে, ইত্তেফাক, প্রথম আলো সহ ছাপা হয়েছে, যে আফগানিস্তানে এই 11 দলের এক নেতা ভ্রমণ করে আসছে এবং আফগানিস্তানের 2 ব্যক্তি নেতাও বাংলাদেশ ভ্রমণ করে গেছে। এবং আফগানিস্তানে ফৌজদারি আইন, এটা বর্ণবাদী আইন হিসেবে কিন্তু পাশ করা হয়েছে, নূতন করা হয়েছে। সেখানে বলা হয়েছে আলেমদেরকে আপনার দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে। আলেমরা যদি দোষ করে
তাদের পরামর্শ দেওয়া হবে, আর যদি উচ্চবিত্ত অপরাধ করে তাদেরকে নির্দেশ দেওয়া হবে, আর মধ্যবিত্ত হলে তাদের বিচার শাস্তি দেওয়া হবে, আর নিচু ধরেন সমাজের নিচু শ্রেণীর লোক হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং তাদের দাস প্রথা চালু করেছে, তার দাস, আর নারীরা পঞ্চম শ্রেণী পড়তে তো পারে। সেটি দেখে কি বাঙালি নারী যারা ছিলেন তাদের কি ভোট বিপ্লব হয়েছে এবারে, যে তারা সেখান থেকে বিমুখ হয়ে বিএনপিতে ভোট দিয়েছে? না দেখেন, নারীতে এখানে যারা জামাতের যে স্কুলিং সিস্টেম, এরা যত মাস্টার ডিগ্রি, অনেক শিক্ষিত মেয়ে আছে না, কিন্তু তারাও কিন্তু তাদের মগজ এমনভাবে ধোলাই হয়েছে, তারা কিন্তু এই জামাত ছাড়া কিছু বোঝে না। তাদের ভোট ঠিকই ছিল, কিন্তু অন্যদের কিন্তু পরিবর্তন হয়েছে। এবং তারপরে এই যে মরিয়া হয়ে গেছে জামাত, যে যদি ক্ষমতায় যায়, এবং আগের দিন দেখেন টাকা পয়সা রাস্তাঘাটে বিতরণ, ব্যালট বাক্স, পরের দিন তো দেখছি ব্যালট পেপার সিল মারা, টাকা সহ ধরা পড়া, এসব দেখে মানুষের কিন্তু পুরা রাজনৈতিক অঙ্গনে সচেতন সমাজের ভিতরে একটা বড় পরিবর্তন ঘটে গেছে আমার মনে হয়। সবাই কিন্তু ভাবছে যে এই অন্ধকার যুগে নিয়ে যাবে, হয় আফগানিস্তান, তুরস্ক বা ইসলামিক শাসন সেসব দেশে আছে, গণতন্ত্র নাই, বাক ব্যক্তি স্বাধীনতা নাই, সেরকম একটা দেশে চলে যাব কিনা। নারীরা আমাদের দেশে এখন ভোটার বেশি, নারী যারা জামাত করে না তাদের ভিতরে একটা পরিবর্তন আসছে। আমি নিজে ভোট দিতে গেছি, দেশে দেখি সাধারণ নারীদের ভিতরেও এই পরিবর্তন দেখলাম আমি, যে তারা যে নারীদের ভোট খুব আশা করেছিল, নারীদের ভোট ভাগ হয়ে গেছে। জামাতের কর্মী ছাড়া বাকি নারীদের ভোট কম পেয়েছে। তারপরে আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে আসার ইচ্ছে ছিল না, আশা করা, অনেকেই মনে করেছে হয়তো আসবে না, কিন্তু আওয়ামী লীগের লোকও অনেক ভোট হয়েছে, মাইনরিটি ভোট কেন্দ্রে আসছে। তারা কিন্তু সবাই নিজেদেরকে ইনসিকিউর মনে করেছে, জামাত ক্ষমতায় আসলে। আমি নিজেও ইনসিকিউর। তো সেই ভোটগুলো কি আমরা বিএনপিতে যেতে দেখেছি? বিষয়টা এরকম। আওয়ামী লীগের কিছু ভোট জামাতও পেয়েছে কোন কোন সিটে, আবার বিএনপি বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছে। কারণ সবাই তো ধরেন বিএনপিকে ভোট দিয়েছে এই কারণেই যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এটা মধ্যপন্থী জাতীয়বাদী দল, অন্তত পক্ষে সংগঠনটা, রাজনীতিটা করা যাবে, বাক ব্যক্তি স্বাধীনতাটা থাকবে কিঞ্চিত, হয়তো রাজনীতি, হয়তো গণতান্ত্রিক অবস্থা না ফিরলেও একটা রাজনৈতিক বক্তব্য রাখার সুযোগ থাকবে। কিন্তু আমি আসবো আপনার কাছে, এই বিষয়ে আরো আলোচনা বাকি। আমি একটু যেতে চাই জনাব গোলাম মাওলা রনি আপনার কাছে। একেবারে গতকালকে আপনার অবশ্যই মনে থাকবে জামাত আমির, তিনি কিন্তু যখন ভোট গ্রহণ শেষ হয়ে গেল, তিনি বলেছেন ফলাফল যেটাই হোক তার দল মেনে নেবে। কিছুক্ষণ আগে তিনি নাহিদের পক্ষ থেকে বলা হয়েছে 10% ভোট কারচুপি হয়েছে, তারা অসন্তোষ প্রকাশ করেছে এবং কিছু কিছু জায়গায় তারা বিভিন্ন অভিযোগ তুলেছে। যখন বলতে গেলে ফলাফল জনগণের হাতে, শুধুমাত্র সরকারিভাবে ঘোষণা বাদ রয়েছে, এই মুহূর্তে এরকম অভিযোগ, এটি কি সাংঘর্ষিক কিনা? না, সাংঘর্ষিক না। মূলত হয় কি, মানে আমাদের দেশের যে ইতিহাস, আপনি আপনার চাহিদার তুলনায় অনেক কিছু যদি পেয়ে যান, তখন মানুষ অতিরিক্ত আনন্দ একটু ঢং করে আর কি। তো জামাত সেই ঢং করছে। ইতিপূর্বে আপনি যদি তাদের রেজাল্টের নমুনা দেখেন, বিগত নির্বাচনগুলোতে তারা যেগুলো সিট পেয়েছে সেই তুলনায় এই বছর যদি দেখেন, ভূমিধস বিজয়। বিএনপির জন্য 200 আসন পাওয়া তো নতুন কোনো ঘটনা নয়, বহুবার তারা পেয়েছে। কিন্তু এককভাবে জামাত বিএনপির মতো একটা বৃহৎ দলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং বিএনপির সঙ্গে পুরো মাঠে প্রতিযোগিতা করে যে সিটগুলো পেয়েছে, এটা জামাতের জন্য একটা বিরাট সফলতা। আর অন্যদিকে জামাতের যে বিজয়ের কথা বলা হচ্ছিল বা রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছিল, সরকার গঠনের কথা বলা হচ্ছিল, এই বিষয়গুলো ছিল মূলত একটা ম্যাটিকুলাস ডিজাইনের আন্ডারে, একটা চক্রান্তের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে। তো যেটা 2014-তে হয়েছে, 18-তে হয়েছে, 24-এ হয়েছে। তো সেটা যে কোনো কারণে এবার হয়নি বা হতে পারেনি। কিন্তু ভোটের মাঠে তারা প্রতিযোগিতা করে যে পরিমাণ ভোট তারা পেয়েছে এবং যে পরিমাণ সংসদীয় আসনে তারা জয়লাভ করেছে, এটা তো আমার কাছে রীতিমতো বিস্ময়কর। এমনকি গুলশানের মতো জায়গাতে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে যে ভদ্রলোক, তিনি একেবারে অপরিচিত একজন ডাক্তার, তো তিনি মাত্র 4000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আমার কাছে মনে হয় যে এটা যদি আরেকটু 1002 ভোট হতো তাহলে তিনি বিজয়ী হতেন।
আপনার আমিনুলের মতো একজন বিখ্যাত খেলোয়াড় মিরপুরের মতো জায়গাতে সেখানে জামাত হয়ে গেছে, আপনার তেজগাঁয়ের মতো জায়গাতে জামাত হয়ে গেছে, আপনার সায়দাবাদের মতো জায়গাতে খুবই এর গেটওয়ে, এই গেটওয়েতে জামাত হয়ে গেছে। এটা তো আমি মনে করি জামাতের ভূমিধস বিজয়, এবং বিএনপির জন্য এটা একটা বিরাট থ্রেট। এই কারণ হলো কি, যে ধরুন সায়দাবাদ, তারপরে গাবতলী, এরপরে মহাখালী, কারওয়ান বাজার, এই এলাকাগুলো কৌশলগতভাবে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় এবং শত কোটি টাকার চাঁদা লেনদেন হয়। তো এই জায়গাগুলোতে জামাতের লোকজন সংসদ সদস্য হয়ে গেছে। এখন তারা যদি এই অঞ্চলগুলোতে চাঁদাবাজি বন্ধ করে দেয়, তাহলে রাতারাতি তাদের সুনাম ছড়িয়ে পড়বে, মধুর মতো, আতরের মতো, গোলাপের মতো চারিদিকে তাদের সুগন্ধ ছড়িয়ে পড়বে, এবং তারা বলবে, লোকজন বলবে যে না, এরা সত্যিকার অর্থে জান্নাতের পাখি, এরা টিয়া পাখি, ময়না পাখি, আমরা আগামী দিনে এদেরকেই চাই। এই হলো অবস্থা। আর অন্যদিকে যদি এই জায়গাতে অর্থাৎ জামাতের লোকজনকে মানে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা যদি আবার চাঁদাবাজি করে, তখন বলবে এরা খুবই খারাপ, এরা বজ্জাত, এদের রক্ত খারাপ, এদের ডিএনএ খারাপ। তো এই যে সামনের দিনে যে নির্বাচনী প্রচার এবং প্রোপাগান্ডার একটা স্কোপ তৈরি হয়ে যাচ্ছে, সেখানে জামাত অবশ্যই একটা সুবিধাজনক অবস্থায় থাকবে। এইগুলো আপনি শুরুতে আজিজ ভাইকে যে প্রশ্নটা করছিলেন, সেটা হলো যে বিএনপি যে ভূমিধস বিজয় পেল, এটার কারণটা কি? আমাদের দেশ হলো, আমরা একটা বিরোহী জাতি, বেশি দিন কোনো একটা মানুষকে না দেখলে আমাদের পেট পুড়তে থাকে। তা আমরা সেই যে 2006 সনে বিএনপিকে হারিয়েছি, তো বিএনপির জন্য অনেক দিন বিএনপি নেই, এজন্য তাদের জন্য আমার ভীষণ মায়া লাগছে, আমাদের অনেক লোকের। আবার এখন দেখেন গত 17 মাস যাবত আওয়ামী লীগ নিয়ে আমাদের যে এত ঠেটানি দিছে, এত মারছে, এত গুতাইছে, আমরা কিন্তু ভুলে গিয়ে এখন আবার অনেকের জন্য, শেখ হাসিনার জন্য অনেকের পেট পুড়ে, আওয়ামী লীগের দেখতে ইচ্ছা করে, সবাই বলে যেই লাউ সেই কুদু। এটা বাঙালির একটা কৃষ্টি এবং কালচার। আমরা একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করতাম আকাশের চাঁদ, একেবারে পূর্ণিমার একটা ভরা পূর্ণিমার চাঁদ। তো তিনি যখন আমরা তাকে পেলাম, পাওয়ার পরে বললাম যে আল্লাহ কি, তো সেই যেই লাউ সেই কদু। তো এই হলো বাঙালির চরিত্র। এখন আমরা দীর্ঘদিন যেহেতু তারেক রহমান সাহেবকে আমরা অনেক স্ক্রিনে দেখেছি, তিনি লন্ডনে ছিলেন, বাংলাদেশে ছিলেন না, বিএনপিও ক্ষমতায় ছিল না, ফলে মজলুমের প্রতি যারা অত্যাচারিত থাকে, বাঙালির একটা সহজাত আপনার যাকে বলা হয় সহানুভূতি থাকে, সেই সহানুভূতি থেকে অনেক মানুষ ভোট দিয়েছে। দ্বিতীয়ত হলো যে এই মুহূর্তে তো অপশন নেই। একদিকে হলো আপনার এই যে যারা মানে এখন তো কর্মজীবী মেয়েদের সংখ্যা তো অনেক। আমি নিজে বিভিন্ন টেলিভিশন স্টেশনে যাই, যারা মেয়েরা খবর পাঠ করে, তাদের অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে জামাত যদি ক্ষমতা আসে আমি কিভাবে বোরকা পরবো, কিভাবে হিজাব পরবো, তারপর সে আমার চাকরি থাকবে কি না। রিয়েলি অনেক মানে ভালো স্মার্ট ব্যাংকের যারা এক্সিকিউটিভ, তাদের মধ্যে এই টেনশন হয়ে গেছে যে মাই গড, যদি রাস্তায় কোনো দিন আমার একটু বোরকা না থাকে, আর যদি আমাকে চাবুক মারে ইরানের মধ্যে, তাহলে আমার কী অবস্থা হবে। তো এই কারণে হয় কি, যে আপনি ধরেন একটা ব্যাংকের একটা ভালো মহিলা এক্সিকিউটিভ আছে, তার তো প্রচুর সমর্থক আছে, তো ওই জায়গা থেকে তার একটা চিন্তা, নেতিবাচক চিন্তা, এটা অনেকের উপর প্রভাব বিস্তার করে। ফলে এই নির্বাচনের আগে জামাত নিয়ে যেভাবে তার যারা লোকজন আছে তাদের মধ্যে অনেক স্বপ্ন ছিল, তার সঙ্গে সঙ্গে আবার তার যারা প্রতিপক্ষ তাদের অনেক দুঃস্বপ্ন তৈরি হয়ে গেছিলো। তো এই দুঃস্বপ্ন এবং স্বপ্নের মাঝামাঝি জায়গাতে আমার কাছে মনে হচ্ছে মোরালে জামাত যেটা করছে, যে ফলাফল করেছে, বিস্ময়কর ফলাফল করেছে। এমনকি এনসিপির এই যে 7 জন লোক নির্বাচিত হলো, এটা আমি কল্পনা করিনি। কীভাবে যেন এদের ভাগ্যও ভালো। আপনার ওই যে মানে হাসনাত আবদুল্লাহ, সে ভদ্রলোক, তার সঙ্গে বিএনপির খুব জনপ্রিয় বয়স্ক একজন লোক ছিলেন। এই লোকটার প্রতি কী করে যেন আল্লাহর গজব নাজিল হয়ে গেল। সে হাইকোর্টে গেল, সুপ্রিম কোর্টে গেল, সব জায়গাতে খালি কুল্লু খালাস। পরে আবার কি হলো, সে চেষ্টা করলো যে গণ অধিকার পরিষদের একজনকে সমর্থন দিয়ে তারপর শেষে ওখানে হাসনাতকে পরাজিত ঘটাবে। এনসিপির 7টি আসন পাওয়া, সেদিকে 68টি আসন পাওয়া জামাতের, এবং আমরা যদি দেখি যে অন্যান্য আসনও রয়েছে প্রায় 12টির মতো। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি তো বিগত কতগুলো নির্বাচন দেখেছেন, যদি আমরা 3টা নির্বাচনের কথা বাদও দেই, 18, 24 এবং তার আগে 14 নির্বাচন, এখনকার নির্বাচন দেখে আপনার কি মনে হচ্ছে যে এটি কি আসলেই বাংলাদেশের জন্য প্রাপ্তি না অপ্রাপ্তি? এটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না হয় কি, আমাদের যে স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি, সেই জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমরা ম্যাটিকুলাস ডিজাইন বুঝতে পারি না।
অনেক পরে বুঝতে পারি। যেমন শেখ হাসিনা উড়ে গেছে, দিল্লিতে চলে গেছে, চলে যাওয়ার সপ্তাহখানিক পরে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশে একটা ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে। তারপরেও আন্দাজ করছি, মুখ ফুটে বলতে পারিনি। আমাদের সবারই ওই বাঙালি রমণীদের মতো আমাদের বুক ফাটে তো মুখ ফাটে না আর কি। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকাতে গিয়ে নিজের মুখে বললেন যে এটা খুব ওয়েল ডিজাইন, ওয়েল প্ল্যান, ম্যাটিকুলার ডিজাইন ছিল, তখন আমরা বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে তো এই কথা ছিল, হ্যাঁ, আমরা শুধু লজ্জায় বলিনি। তো এই ছিল অবস্থা। এখন এই নির্বাচন নিয়ে হয়তো কোনো হতে পারে, এই কারণে এখানে প্রশ্ন করার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে। এই সকাল 12টা না কয়টার দিকে দেখলাম যে একটা ফলাফল ঘোষণা করেছে, তারপরে আবার দ্বিতীয় দফা 1 ঘন্টা পরে আবার ফলাফল ঘোষণা করলো, এবং 1 ঘন্টার মধ্যে দেখা গেল যে 4.5 কোটি ভোট অতিরিক্ত পড়েছে, যেটা কোনো অবস্থাতেই মেলানো যাচ্ছে না। আবার কমন সেন্স যেটা বলছে, মানে সেই কমন সেন্স অনুযায়ী না ভোট যেভাবে পড়ার কথা আর হা ভোট যেভাবে কম পড়ার কথা, এখানে ভোটের যে রেশিওটা আসছে, এটা মানে মাঠের আওয়াজ, পরিবেশ, পরিস্থিতি মিলাতে পারছি না এখন। সংশয় থেকে যায় কি তাহলে? সংশয় থেকে যায়, সন্দেহ, অবিশ্বাস থেকে যায়। তো যেখানে সন্দেহ, অবিশ্বাস থেকে যায়, সেটার ফলাফল ভবিষ্যতে কিন্তু ভালো হয় না। আমাদের জাতীয় জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, রাজনীতি ম্যাডাম বিশ্বাস করেন এটা ট্রাস্ট, ম্যাটার অফ ট্রাস্ট। আপনি আপনার ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু আপনি ব্যাংকে রাখছেন রাষ্ট্রকে বিশ্বাস করে। আপনি আপনার বেতনের একটা অংশ ট্যাক্স দিয়ে দিচ্ছেন রাষ্ট্রকে গুলি কেনার জন্য, যেগুলি প্রয়োজনে রাষ্ট্র আপনার উপর চালাতে পারে। তো এখানে বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা রাষ্ট্রের উপর সর্বোচ্চ থাকতে হয়। এই জায়গাতে যদি মুনাফিকি হয়, এই জায়গাতে যদি প্রতারণা হয়, তাহলে আল্লাহ এখান থেকে বরকত উঠিয়ে নেয়। পৃথিবীর যে দেশগুলো খুব বড় হয়েছে এবং যারা সভ্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তারা কখনো ভোটারদের সঙ্গে, জনগণের সঙ্গে মুনাফিকি করে না, মিথ্যা ধন্যবাদ কথা বলে আপনাকে না। জনাব গোলাম মাওলানা। আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই জনাব এম এ আজিজ আপনার কাছে। আপনি শুরুতেই বলেছিলেন যে যদি আমি আপনার পুরো কথার একটা সংক্ষিপ্ত রূপ আনি, সেটা হচ্ছে যে অনেকেই যারা জামাতকে পছন্দ করে না, তারা তাদের বিকল্প অপশন হিসেবে বিএনপিকে বেছে নিয়েছেন। সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে যারা জামাতের ভয়ে ভীত হয়ে যদি বিএনপিকে ভোট দিয়ে থাকেন, তাহলে অদূর ভবিষ্যতে তাদের নিরাপত্তা ঠিক কতটুকু? না, দেখেন, বিএনপি তো পরিষ্কার একটা উদারপন্থী, মধ্যপন্থী, জাতীয়তাবাদী দল, এবং এই দলটি আরও 3 বার ক্ষমতায় এসছে। তাদের চরিত্রটা জানা। নতুন করে তারেক রহমান সাহেব এটার বিএনপির চেয়ারম্যান হয়েছে। তিনি তো ধরেন একটা গণতান্ত্রিক দেশে 17 বছর ছিলেন, সুতরাং ওটাকে নিরাপদ ভাবতেই পারে। তারপরে আমি বলবো, জামাতকে তো আমরা কখনো পরীক্ষা করি নাই। জামাতের এমনি আচরণে যা দেখা গেছে, এটা তো আমি বলি এটা একটা আন্তর্জাতিক পার্টি। জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, নিবন্ধন নেওয়ার জন্য এটার নাম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। হ্যাঁ, তো আন্তর্জাতিক পার্টি হলে তো আন্তর্জাতিক পলিটিক্সটা করে, তারা খেয়ালে রাখে। যেমন এখন আফগানিস্তান, তুরস্ক, ইরান, সৌদি আরব, কাতার, এইসব দেশই তো দেখবে, যেখানে কোনোটা দেশে তো গণতন্ত্র নাই। সব দেশেই ভিন্ন ভিন্নভাবে উপায়ে, ধরেন সৌদি আরবে অনেকটা কিছুটা এখন ওপেন হচ্ছে, তারা ওপেন হচ্ছে, অনেকটা স্বাধীনতা আছে। কিন্তু আফগানিস্তান একটা উদাহরণ, তুরস্ক একটা উদাহরণ, যেখানে আপনি কোনো নারীদের কোনো স্বাধীনতা নাই, নারীদের। এখন আমার কথা হচ্ছে বিজ্ঞানের যুগে, যেখানে প্রযুক্তি মানুষের বিকল্প হচ্ছে, প্রযুক্তি যেখানে মানুষকে আপনার আনএমপ্লয়েড করে ফেলছে, সেখানে আপনি বলেন যে নারী, আমাদের 51% নারী ভোটার, এই নারীদের বাদ দিয়ে একটা দেশের অগ্রগতি কি করে সম্ভব? কি করে সম্ভব? নারী তাদের, যেমন ধারণা করা হয়, জামাতের থিওরি হচ্ছে নারী বাসায় থাকবে, খালি বাচ্চা পয়দা করবে, এই তো কাজ। হ্যাঁ, নারী ঘরের বাইরে যারা আসে তাদের সম্পর্কে মন্তব্য করছে না, যারা নারী ঘরের বাইরে আসে তাদেরকে তো খারাপ ভাষায় বলছে যে তারা তো বিতর্কিত। সুতরাং আমি শব্দটা উচ্চারণ করতে চাচ্ছি না, বেশ্যা, বাংলায় বলছে, বেশ্যা বলছে। একজন তো আলেম বলেই বলছে, আলেম ঠিক না, জামাতের প্রার্থী বলছে, তো ঢাকা ইউনিভার্সিটি তো সব এটা প্রস্টিটিউট, এখানে বেশ্যাখানা বলছে। তো সুতরাং তারা নারীকে ভোগের পাত্র মনে করে।
এটার দর্শনটাই এরকম। শেষ মুহূর্তে জামাতের এরকম বিতর্কিত আলাপই কি তাহলে তাদেরকে ভোটে পিছিয়ে যাওয়ায় অনেক বেশি? অবশ্যই পিছিয়ে, আগে তো ধোঁয়াশা ছিল, জামাত নিজেরও বডি ল্যাঙ্গুয়েজে ছিল তারা ক্ষমতা এবার আসতে পারে, ইসলামিক ভোটগুলো এক বাক্সে করবে, ইসলামিক আন্দোলন সরে গেল। এরপরে ইসলামে গুগলে সার্চ দিয়ে দেখেন ইসলামে 73টা সেক্ট আছে, 73টা ভাগ আছে, বড় হচ্ছে সুন্নি, তারপরে শিয়া, আহমদিয়া, এরকম এরকম ভাগ আছে। তো সুতরাং ওআইসি দেখেন না, মুসলিম দেশের অর্গানাইজেশন, তারা কোনো জায়গায় মুসলমানদের হত্যাযোগ্য বা কোনো কিছু এক হইতে পারে না। এই জন্য আমাদের বাংলাদেশেও কিন্তু জামাতকে ইসলামিক দল মনেই করে না। আপনি গুগলে সার্চ দিয়ে দেন, সাইদি সাহেবের বক্তৃতা শোনেন, জামাতের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা স্টেপ ইসলাম বিরোধী। হ্যাঁ, মওদুদির ছেলে সে নিজে এসে বলছে যে জামাত বাংলাদেশে আসছিল, সে বলছে যে আপনারা ইউটিউবে পাবেন, সে বলছে না জামাত তো না, ইসলামিক দল না। ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, সময় হলো একটা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি প্রেজেন্স ভোট গণভোট, আলোচনা আরো অনেক বাকি, একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিআরবি প্রেজেন্স ভোট গণভোটে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাতে ফিরে যাই। আমাদের কথা হচ্ছিল জামাত বিএনপি জোট, সেই সাথে ভোট গণভোট সবকিছু নিয়ে। আমি একটু এনসিপি নিয়ে জানতে চাই জনাব এম এ আজিজ আপনার কাছে, যে এনসিপি জোট করলো জামাতের সাথে, জামাত 68টি আসন এবং 77টি আসন পেল মোট সব তাদের আসন নিয়ে। সেখানে বিএনপির এই নিরঙ্কুশ জয়, এনসিপি যদি জামাতে যুক্ত না হতো বা এখন যদি তারা জামাতকে ছেড়ে দিতে চায়, এনসিপির ভবিষ্যৎটা আসলে কি, আপনার কি মনে হচ্ছে? না দেখেন, এনসিপি বিএনপির সাথেও আলোচনা করেছে, কিন্তু এনসিপির যে ডিমান্ড এটা এনসিপি বিএনপি পূরণ করে নাই। তারা জামাতের কাছে চলে আসছে, জামাত তাদেরকে নিয়ে নিছে, কারণ এটা একটা অভ্যুত্থানের শক্তি, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তারা ভেবেছে তরুণ 4 কোটি ভোট পেয়ে যাব এনসিপি আসলে, কিন্তু এখানে জামাতের হিসেব ভুল। কারণ অনেকগুলো কারণে এনসিপি ধরেন ব্র্যান্ড ভ্যালু আছে, তারা যদি ধরেন 3 জন উপদেষ্টা ছিল, তারাও উপদেষ্টা বাদ দিয়ে আসছিল। এইটা যদি আপনার নির্বাচন না করত বা করলেও আলাদাভাবে করত, এবং তারা যদি প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, এবারে না পারুক আরেকবার, আরেকবার না পারলে আরেকবার, তাহলে তরুণরা কিন্তু ভরসা রাখতো, এটা একটা শক্তি হিসাবে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো। আমরা যারা ধরেন পাকিস্তান আমাদের লোক মুক্তিযুদ্ধ করছে, আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, 90ও হয় নাই। আমরা তো এবারে প্রত্যাশা চেয়েছিলাম পূরণ হবে, সে তো হয় নাই। ইউনুস সাহেব সব রন্ডভন্ড করে দিচ্ছে, এই ছাত্রদেরকে মাঠে নামায় দিচ্ছে, 6টা জেনারেশন গ্যাপ করে দিচ্ছে বিনিয়োগে। আর এনসিপি করছে কি, সিট পাওয়ার প্রত্যাশায় তাদের যে লোকজনকে 30টা লোক জামাতের সাথে আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার ফলে যেটা হয়েছে যে এনসিপি আরেকটা দল করে ফেলছে, আর কিছু আপনার নারীরা সচেতন, নারীরা সব বেরিয়ে গেছে এবং অনেকে রিজাইন করছে, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছে। আবার আমাদের দেশের যে কালচার, প্রত্যেকটা এখনো ফ্যামিলি কালচার আছে। ধরেন আমার পরিবারে 72 জন সদস্য, বুঝতে পারছেন, আমার ফ্যামিলিতে তরুণ আছে, সেই তরুণরা তো এখনো ফ্যামিলি কালচার হচ্ছে, তরুণরা সিনিয়রদের কথা এখনো শোনে। কিছু যে শোনে না তা না, হয়তো 2-একটা ডান পিঠে থাকে, নাও শুনতে পারে, কিন্তু এখনো শোনে। সুতরাং এই যে তরুণরা 4 কোটির হিসাব করছে, এই এনসিপি ভেঙে যাওয়ার পরে এটাও কিন্তু আমি গ্রামে ভোট দিয়ে দেখছি, আমার ভাতিজা একটা আছে গ্রামে থাকে, সে বিদেশি চাকরি করতে, সেও কয় না না এটা তো বেইমান, এরা 30 জন আশ্রয় নিয়ে গেছে, আমাদেরকে রাস্তায় ফেলাই দিয়ে গেছে। তো এটা হয়েছে, তো এনসিপি তো ভেঙে গেছে। এবং এই এনসিপি তরুণ যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে একদিকে ভোট দেয় নাই। একদিকে যদি ভোট দিত, জামাতের ভোট আরও বাড়ত। তারা বারবার বলছে না, জামাতকে এটা ক্যাশ করার চেষ্টা করেছে, এই জন্য এনসিপিকে নিচে ক্যাশ হয় নাই। দ্বিতীয়টা হচ্ছে এই যে 3-4 খণ্ড হওয়া, আর জামাতকে আমি বলি একটা বোয়াল মাছ আর হাঙ্গর মাছ, ওদের পেটে ঢুকছে মানে এটা হজম হয়ে যাবে। জানেন না, এনসিপির এরা ইলেকশনের সময় অনেকে আমাদের দেশে অনেক সময় পাঞ্জাবি টুপি পরে, কিন্তু এনসিপির সবাই টুপি পরা শুরু করে দিছে, ইতিমধ্যে দেখবেন সল্লুল্লাহ পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই এনসিপি শেষ, এই ইলেকশনের পরে দেখবেন ওই ছোট ছোট দল আছে, ওরকম একটা দলে দাঁড়ায় থাকতে পারে। কিন্তু এনসিপির যে সম্ভাবনা, এনসিপি যে আমাদের জন্য, যাদের আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, যেমন আমরা আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে ফাইট করেছি, আমরা গণতন্ত্র চেয়েছি, বৈষম্য মুক্ত আইনের শাসন, সুশাসন। 90 সালেও স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি,
চব্বিশে এসে মুক্ত আমরা আশা করেছিলাম যে দেশটা গণতন্ত্রের পথে হাঁটবে, বৈষম্যবিরোধী ছাত্র গণতন্ত্র, কিন্তু সেটা তো হলো না, আমাদের প্রত্যাশা পূরণ হলো না। আমি এনসিপি যেহেতু বিতর্কিত হয়ে গেছে, নানান ইয়েতে সরকারে যুক্ত হয়েছে, নানানভাবে বিতর্কিত হয়েছে, এতে আমি তার সমালোচনা করেছি। কিন্তু এনসিপি যদি আলাদা থাকতো, অবশ্যই এনসিপি, আমি 5 তারিখ পর্যন্ত টকশো করে এই অভ্যুত্থানের পক্ষে কথা বলছি, এনসিপির পক্ষে কথা বলেছি, ডক্টর ইউনূসের পক্ষে কথা বলেছি। এখন ইউনূস তো আমাদের দেশটাকে ফোকলা বানায় দিছে, আমরা তার ধীরে ধীরে তথ্য সব সারা পৃথিবীর। এই একই প্রশ্নে আমি যেতে চাচ্ছি জনাব রনি আপনার কাছে, যে এনসিপির বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে এনসিপি যে যতগুলো আসন পেল, এটা কি জামাতে থাকার জন্য পেল, নাকি যদি যেরকম বলছিলেন জনাব এম এ আজিজ যে তাদের নিজেদের স্বতন্ত্রভাবে নির্বাচন করা উচিত ছিল, সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় তারা কি এই 6টি আসন বা 7টি আসন আসলেই পেত, নাকি জামানত হারাতো? এটা বলা যাচ্ছে না, তবে এবারে নির্বাচনে তারা যে বিজয় হয়ে আসছে, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন। এই কারণ হলো আমাদের ইতিপূর্বে যে আন্দোলনগুলো হয়েছে, গণ অভ্যুত্থানগুলো হয়েছে 69 থেকে আজ অবধি, তো ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, কিন্তু এনসিপির মতো কেউ মন্ত্রী হয়নি ইতিপূর্বে। এনসিপির মতো এভাবে সরাসরি এত অল্প সময়ের মধ্যে 17 মাসের মধ্যে একেবারে জাতীয় পর্যায়ের নেতা হয়ে জাতীয় সংসদ নির্বাচন করে এইভাবে নির্বাচিত হওয়ার ঘটনা কখনো ঘটেনি। তো যেহেতু তারা মন্ত্রী হয়েছেন, 3জন মন্ত্রী হয়েছেন, আবার এবার 7 জন তারা নির্বাচিত হলেন, এটা একটা নতুন দলের জন্য একটা বিরাট প্রাপ্তি, এবং এরা যথেষ্ট স্মার্ট। মানে আমি আজিজ ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি। জামাতকে আজিজ ভাই বলছে বোয়াল মাছ, তো জামাত যদি বোয়াল মাছের পরিবর্তে হাঙ্গরও হয় কিংবা নীল তেমিও হয়, তবুও নাসিরউদ্দিন পাটোয়ারিকে খেতে পারবে না, কেননা এরা মন্ত্রণালয় চালাই আসছে, এবং গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব খেলোয়াড় তাকে চালাইয়েছে, এবং বিএনপিকে চালিয়েছে, আওয়ামী লীগকে ভয় দেখিয়েছে। আপনি এক নাসিরউদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। তাকে যে ভয় দেখানো হয়েছে, তার জীবন যেভাবে তেনা তেনা করে দেওয়া হয়েছে, তো এই যে তারা সফলতা লাভ করেছে, এই সফলতা দিয়ে আপনি দেখবেন যে পার্লামেন্টে বিএনপির জীবন হারাম করে দেবে, এমন সব কথাবার্তা বলবে যে কথাগুলো বিএনপি কল্পনাই করতে পারে না, এবং পার্লামেন্টে ওই যারা গেছে তাদেরকে শিখিয়ে দেবে নিত্য নতুন কথা। ফলে এই রাজনীতিতে তারা এস্টাবলিশড হয়ে গেছে, এটাকে আপনি আর বন্ধ করতে পারবেন না, বরং এদের মাধ্যমে আপনি একটা নতুন রাজনীতি দেখতে পারবেন বলে আমি মনে করতেছি। আমরা এখন তারপরও গোটা বাংলাদেশ বলি, বিশ্ব বলি, সবার চোখই আসলে এখনো বাংলাদেশে। কারণ একটু যদি আমরা সাবকন্টিনেন্টের দিকে তাকাই, শ্রীলঙ্কা বলি, বাংলাদেশ, নেপাল, সব কিছুর মধ্যে বাংলাদেশেই এমন একটা নির্বাচন হলো যেখানে তরুণরা এতটা এগিয়ে আছে। আপনি অবশ্যই জ্ঞাত থাকবেন জনাব রনি যে শ্রীলঙ্কাতে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে 12 জনের কিন্তু মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আলোচনা আসলে চলমান থাকবে, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন বিআরবি প্রেজেন্স ভোট গণভোট, আলোচনায় যুক্ত থাকুন, নিচ্ছি একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। নির্বাচন নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন বিআরবি প্রেজেন্স ভোট গণভোটে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আবারও আলোচনায় ফিরতে চাই। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছেই আসতে চাই। আমরা অনেক আলোচনা করে ফেলেছি সরকার নিয়ে, সরকার কীরকম এবারে নির্বাচনটি হলো, যেহেতু আমরা ধারণা করতে পারি আমাদের পরবর্তী সরকার কে হতে যাচ্ছেন। যদি আমি বিএনপির কথাই বলি, শুরুতেই তারা যে ম্যানিফেস্টো দিয়েছিল, তাদের সেখানে কিন্তু লেখা ছিল তারা 1 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান করবেন। আপনার কি মনে হচ্ছে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ ঠিক কতটা? অনেক চ্যালেঞ্জ হয় কি, সিরিয়াসলি বলি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন মানে 100 বছরের মধ্যে সবচেয়ে খারাপ। ব্যাংকগুলো খুব দেউলিয়া হয়ে গেছে, এবং গত এই 17 মাসে কম করে হলেও 50 লাখ লোক কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে কর্পোরেট লেভেলে অ্যাটলিস্ট 20 লাখ লোক, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, একমাত্র বেক্সিমকোতে 1 লাখ লোকের মতো লোক চাকরি করত, কর্মহীন হয়ে পড়েছে। যখন শেখ হাসিনা সরকার ছিল, ওই সময়টাতে যে 2 লক্ষ কোটি টাকার মতো ধরেন আনুমানিক আপনার মন্দ ঋণ ছিল, তো সেটা এই মুহূর্তে আছে 5.5 লাখ কোটি টাকা।
বৈদেশিক ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, এখন এটা আছে 23 লক্ষ কোটি টাকা। কাজেই তারেক রহমান সাহেব হন বা অন্য যে কোনো লোক হন, তাদের কারো কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। টাকা এরকম একটা বিষয়, এই টাকার জন্য সমস্ত রাজনীতিবিদরা তাদের জীবনের সর্বস্ব হারিয়েছে। ইহুদিদের কাছ থেকে সুদে টাকা ধার করতে গিয়ে, বণিকদের কাছে ধার করতে গিয়ে অনেক সময় অনেক রাজ্যের পতন হয়েছে। এখন আমাদের এই দেশে বর্তমান সরকারের জন্য, মানে তারেক রহমান সরকারের জন্য সবচেয়ে বড় সমস্যাটা হবে অর্থনৈতিক সংকট। আমাদের সেন্ট্রাল ব্যাংকে কত টাকা আছে, এই গত 17 মাসে কয়বার মুদ্রা ছাপানো হয়েছে, কত হাজার কোটি টাকার মুদ্রা ছাপানো হয়েছে। আগামী 6 মাস বা 1 বছর সরকার চালানোর জন্য সরকার হাতে কত টাকা আছে, এই বিষয়গুলো যদি বর্তমান সরকার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে না পারে, বিশ্লেষণ করতে না পারে, তাহলে এই যে তারা যে ভূমিধস বিজয় পেয়েছে, এটা তাদের জন্য বুমেরাং হয়ে পড়বে। আপনার অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে যে প্রথম দুটো বিশ্বযুদ্ধ হলো, প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ, এই দুটো যুদ্ধের সময়টাতেই মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট সামাল দিতে গিয়েই তারা এই যুদ্ধের উদ্ভব করেছে। আমেরিকাতেও আবার বেশ কয়েকবার বড় করে ডিপ্রেশন হচ্ছে, যে এখন আমেরিকা যুদ্ধের জন্য পাগল হয়ে গেছে, ইরানের যুদ্ধের জন্য পাগল হয়ে গেছে, এবং সারা দুনিয়াতে তারা যুদ্ধ বাঁধাতে চাচ্ছে। এর মূল কারণ হলো তারা এই মুহূর্তে যে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করছে, এটি পুরো আমেরিকান জাতিকে শেষ করে দিয়েছে। ফলে যে কোনো মূল্যে এখন অন্য দেশে আগুন লাগিয়ে দিতে হলেও তাদের টাকা লাগবে। এখন আমরা তো গরিব রাষ্ট্র, আমাদের যে এটা রিজার্ভ নেই, আমাদের স্বর্ণ নেই, আমাদের মানে কোনো কিছুই নেই, নাথিং। আমাদের এমন কোনো মানে প্রাকৃতিক সম্পদ নেই যেটা বন্ধক দিয়ে আমরা বিশ্বের কোনো দেশ থেকে অর্থ আনতে পারবো। ফলে এই যে শেখ হাসিনা জমানার ধরেন শেষ একটা বছর 2024 সনটা খুব খারাপ গেছে। তারপরে 25 মানে এই সরকার যে কাজটা করেছে, ইম্পোর্টটা সে নিয়ন্ত্রণ করেছে, ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ করেছে, এলসি কম হয়েছে, ফলে রাতারাতি একটা ফরেন রিজার্ভ এখন ভালো আছে, $32 বিলিয়ন মতো আছে। কিন্তু যদি এটা কোনো কারণে আপনার এই এলসি করা শুরু হয়ে যায়, কোনো কারণে যদি আপনার ব্যবসাটা বাণিজ্য সবাই শুরু করে দেয়, এই ফরেন রিজার্ভ দিয়ে বা এই যে টাকা দিয়ে 1 সপ্তাহ চলাও সম্ভব নয়। এখন নতুন সরকার যারা আসছেন, তারা এই সমস্যার সমাধান করার জন্য তাদের কী ধরনের এক্সপার্ট আছে, কী ধরনের পরিকল্পনা আছে, কী ধরনের দক্ষতা আছে, কী ধরনের অভিজ্ঞতা আছে, এটার উপরে নির্ভর করবে তাদের সফলতা। আইন শৃঙ্খলা বলেন, অন্য যে কোনো জিনিস বলেন, এই 1 লক্ষ বা 1 কোটি কর্মসংস্থান, 50 কোটি গাছ লাগানো, 20,000 কিলোমিটার ওই আপনার খাল কাটা, এই পুরো জিনিসগুলো শুধু হাস্যকর হবে না, এইগুলো বুমেরাং হয়ে যাবে যদি ইমিডিয়েটলি ধরেন এই যে সরকার যেদিন ক্ষমতা গ্রহণ করবে, উইদিন 1 সপ্তাহের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ বোঝার চেষ্টা করুন, এখন সাকুল্যে তাদের বেতন হলো 80,000 কোটি টাকা, আর যেভাবে বৃদ্ধি করা হয়েছে তাতে আরও 1,05,000 কোটি টাকা বেশি লাগবে, 1,05,000 কোটি টাকা বেশি লাগবে। তাহলে টোটাল সরকারি ব্যয় বেড়ে গেল প্রায় 200%। এখন এই টাকাটা সরকার কোত্থেকে দেবে? তাকে তো আমদানি শুল্ক বাড়াতে হবে, আমদানি শুল্ক আদায় করতে হবে, আয়কর ভ্যাট সব কিছু করা লাগবে। আবার সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে প্রাইভেট কোম্পানিগুলো, গার্মেন্টসের যারা ওয়ার্কার, তারা সবাই আন্দোলনে নামবে বেতন বৃদ্ধি করার জন্য। এর কারণ হলো সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, জিনিসপত্রের দামও বাড়বে, মুদ্রার দামও কমে যাবে। এবং আলটিমেটলি শেখ হাসিনা যখন চলে গেছেন, এটা সরকারি জরিপ, তখন যে 100 টাকার যে মূল্য ছিল আগস্ট মাসের 5 তারিখে, সেটার মূল্য এখন দাঁড়িয়েছে মাত্র মানে 46-54 টাকা, মানে 46%। চাচ্ছেন যে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। রাইট, অর্থনৈতিক চ্যালেঞ্জ সবচেয়ে বড় না, একমাত্র। এটা মানে তার জন্য অশনির সংকেত, এটার কোনো উপায় নেই। জনাব এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। জামাতের কথা যদি আমরা একটু বলি, বিগত যদি 85 বছরের রাজনীতির কথা বলতে চাই বাংলাদেশের এই ইতিহাসে, সেখানে আপনি একদম আলোচনার শুরুতে বলেছিলেন যে তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা প্রাপ্তি যে তারা এত আসনে এবারে সংসদে যেতে যাচ্ছেন। এখনো যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা মুক্তিযুদ্ধে রয়েছেন, এই মুক্তিযুদ্ধের বিষয়ে কিন্তু জামাত এখনো বিতর্কিত। তো তারা যেহেতু সংসদে যাচ্ছেন এবং একটা বড় আসন নিয়ে যাচ্ছেন অন্যান্য ছোট ছোট দল সহ, আবার বিএনপিও সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সংসদে যাচ্ছেন, সেক্ষেত্রে রাজনৈতিক চ্যালেঞ্জটা বিএনপির জন্য কতটুকু?
দেখেন, হাসান আব্দুল্লাহর মতো লোক সংসদে যাবে, তাফালিং করে একজনই সবাইকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। এছাড়া হাসনাত আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহ, আবার চিটাগাংয়ের চৌধুরী সাহেব, তিনি বলেন না তাকে দেখে চাঁদ সূর্য খাড়ায় যায়, সে তখন সূর্য সংসদের ভিতরে ঢুকবে। এবং জামাতের যতগুলো আছে সবগুলো যেভাবে ফতোয়া টতোয়া দেওয়া শুরু করবে, তাতে এই সংসদ যে কী হবে এটার চরিত্রটা না বসলে বোঝা যাবে না। আর এর বাইরে রনি ভাই যে কথা বললো তার সাথে আরেকটা জিনিস আছে, যে বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল। এই দলটা তো এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোক এই দলটা থাকুক এটা চায়, নাহলে ভোটে তো এইভাবে ল্যান্ডস্লাইড বিক্রি হতো না। কিন্তু এই দলের ভিতরে আপনি খেয়াল করে দেখেন, গুপ্ত শিবির আছে কমপক্ষে 20 ভাগ, এবং এই ভোটটা কিন্তু জামাত পাইছে, নাহলে জামাতের সিট আসতো না, এটা কিন্তু হিসেবে আনে না। গুপ্ত জামাত আছে এটা, তো এই গুপ্ত জামাত তো বের করতে হবে। জামাত বিএনপি টিকায় রাখতে হলে বিএনপির থেকে গুপ্ত জামাত বের করতে হবে। তারেক রহমান সাহেবের এটাও বড় দায়িত্ব। এরপরে আপনি আসেন যে এই যে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সারা বিশ্বে 3-0 থিওরি, অর্থাৎ জিরো আনএমপ্লয়মেন্ট। আমাদের দেশে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী 3 কোটি এখন বেকার। এটার কি দিয়ে সমাধান করবে বলেন? জিরো ইমিশন, কার্বন ইমিশন। আমাদের বায়ু দূষণে এখন আমরা পৃথিবীর ভিতরে ঢাকা শহর হলো 2 নম্বর। অর্থাৎ এই দেশ এখন আমাদের এই ঢাকা শহরে বসবাসের অনুপযুক্ত। লাস্ট হচ্ছে জিরো প্রভার্টি। ধরেন দুর্ভিক্ষ, এখন 1 কেজি করলা কিনতে যান 200 টাকা চাই কেজি। কোনো আইটেমের বাজার মানে বাজার ব্যবস্থাপনা বলে কিছু নাই। একটা কপি আপনি কিনতে যান 50 টাকার নিচে নাই। আপনি আমার দেশে যান, উত্তরাঞ্চলে যান, 5 টাকা একটা কপির দাম। অর্থাৎ বাজার ব্যবস্থাপনা নাই। বাজার ব্যবস্থা সব হু হু করে বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে দুই ঘরে। সুতরাং আবার বিশ্বব্যাংক এও ফোরকাস্ট করেছে এবছরের শেষে জিডিপি গ্রোথ হবে 3.5%। তার মানে দুর্ভিক্ষ মুখোমুখি হয়ে যাব আমরা। তো সুতরাং এই দেশে আমি যে ক্ষমতা, এখন তো বিএনপি যাবে। বিএনপি একদিকে পার্লামেন্ট জামাতের মতো একটা উগ্রপন্থী দল সংসদে বসবে, এটাকে হ্যান্ডেল করা, এবং 2/3 মেজরিটি যদি সেই শক্তি নিয়ে আপনার বিএনপি শুরু করে যে ওদের পরোয়া করবো না, আমি আইন করব, তার তো 2/3 মেজরিটি আছে। সে ইচ্ছা করলে তো এই সরকারকে এই জুলাই সনদ সব কিছু অবৈধ করে দিতে পারে, কারণ সংসদে 2/3 মেজরিটি, এখানে তো অন্য কারো সাহায্য লাগবে না। সুতরাং এটা ভয়ঙ্কর। হয়তো দেখা গেল এমন একটা পরিস্থিতি এই অপোজিশন তৈরি করলো যে আবার আমরা স্বৈরাচারের মতো একটা শাসন ব্যবস্থার মুখোমুখি হব। এই আশঙ্কা কি রয়েই যাচ্ছে, আপনি বোঝাতে আমি চাচ্ছেন? তো মনে করি এরকম তাই, যে এই যে আন্ধা শক্তি যে সংসদে এতগুলো সিট নিয়ে গেল, এরা তো ডেমোক্রেটিক আচরণ করবে বলে মনে হয় না, কারণ তারা তো ডেমোক্রেসি বিশ্বাস করে না। জামাত তো ডেমোক্রেটিক দল নয়, সুতরাং তার তো এটা সে তো বলবে সবসময় ওই আপনার শরিয়া আইনের দিকে ঝুঁকবে। সুতরাং সে দলটা তো গণতান্ত্রিক দল নয়। বিএনপি গণতান্ত্রিক দল, যদিও এর ক্ষমতাও কেন্দ্রীভূত, এটা বুঝলাম, কিন্তু গণতন্ত্র প্র্যাকটিস করার সুযোগ আছে, কিন্তু জামাতে তো সেটা নাই। আর এনসিপি তো এখনও তাদের ভিতরে আমি বলবো যে বিভক্তি কিছু, জামাতে 30টা গেছে, তার ভিতরে 7 জন জিতছে। এরা আর ওখানে যাও দেখাবে তাদের পারফরমেন্স শো এমনভাবে করতে চাইবে পাটোয়ারির মতো, ওই পারফরমেন্স শুরু করতে চাইবে। আর চাঁদ সূর্য ওখানে নামবে, সূর্য নামছে না, সাধারণ চৌধুরী সাহেব বলতো তাকে দেখলে সূর্য দাঁড়ায় যায়। তো এখন সূর্য তো এখন সংসদে ঢুকে পড়বে। হাসান আব্দুল্লাহ দেখার বিষয় যে কি হতে যাচ্ছে এবারের সংসদে, সবার দৃষ্টি আসলে সেখানেই থাকবে। আমি একটু আবার নির্বাচনের কথাতে ফিরে যেতে চাই। জনাব রনি, আপনার কাছেই আসতে চাই। আমি যদি ইসির কথা বলি, যে প্রসঙ্গ আপনি তুলেছিলেন আলোচনায়, সেটি হচ্ছে ইসি গতদিন ভোটে যখন 12টা বাজে, বেলা 12টায় জানিয়েছিলেন যে ভোট কাস্ট হয়েছে প্রায় 32%। আমি দশমিকের পরেরটুকু না বলি, বেলা গড়িয়ে যখন দুপুর 2টা 2:30 তখন ইসি প্রকাশ করলো যে ভোটার সংখ্যা প্রায় চলে এসেছে 42 থেকে 47%। এবং সর্বোপরি ইসি জানিয়েছেন সব মিলে ভোট কাস্ট হয়েছে 59%।
এই যে তার আগের যদি আমি 14, 18, 24-এর নির্বাচন বলি, সেখানে বলা হয়েছে 80% ভোট কাস্ট, যদিও এটা বিতর্কিত, এই সংখ্যা কেউ মানছে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে 2008 সালে, যেখানে 75% মানুষ ভোট দিয়েছেন। তার আগেও কিন্তু আমরা 60%-এর উপরে খুব বেশি দেখিনি। এবারে প্রায় 60% নির্বাচনে ভোট প্রদান করেছে। এই বিষয়টাকে বাংলাদেশের জন্য আপনি কতটা আশাবাদী এবং কতটা সম্ভাবনাময় বলে মনে করছেন? এটা আসলে নর্মালি সে বিশ্বাস হচ্ছে না এই কারণে যে আমাদের দেশে আওয়ামী লীগ এবং তাদের যারা সমর্থক, এদের সংখ্যা হলো অলমোস্ট 50%, আর বিএনপি, জামাত, অন্যান্য যারা আছেন তাদের সংখ্যা 50%। এখন 50% লোক ভোটে অংশগ্রহণ করেছে, আর বাকি 50% লোক শেখ হাসিনা, জয়, তারা সবাই বলে দিয়েছে তোমরা যাবা না। এখন কিছু লোক গেছে মনের আনন্দে, কিছু লোক গেছে প্রয়োজনে, কিছু লোক গেছে ভয়ে, কিন্তু সেটার পার্সেন্টেজ কত? তো সব মিলিয়ে এই যে নির্বাচনের যে সংখ্যাতত্ত্ব দেওয়া হচ্ছে, এটা যে প্রি প্ল্যান্ড, ম্যাটিকুলাস। এক সময় দেখবেন যে জয়ের একটা কথা, সজীব জয়ের একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তো এখানেও দেখবেন যে এই নির্বাচনে যে 59% ভোট পড়বে, তার কয়দিন আগে, এই নির্বাচনের আগে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এই ইলেকশনে 55% ভোট পড়তে পারে বা 55% ভোট পড়বে। তো 55% থেকে কাছাকাছি দেখেন যে কিভাবে জিনিসগুলো মিলে গেছে। এখন যেহেতু মানে বাংলাদেশে আওয়ামী লীগ নেই, জামাত বিরোধী দলে আসলো আর বিএনপি নতুন ক্ষমতায় আসলো, এখন সবার মধ্যে একটা স্বপ্ন বাসর কাজ করছে। ফলে উই ডোন্ট নো, আমরা অনেক সত্য কথা এখন বলছি না, কিন্তু ডেজ ইজ কামিং, সময় আসছে যখন দেখবেন যে অনেক সত্য উদ্ঘাটিত হবে, অনেক বিতর্ক তৈরি হবে এবং অনেকের মুখে আলোচনা সমালোচনা চলতেই থাকবে। জনাব গোলাম মাওলা রনি এবং এম এ আজিজ, আপনি দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দর্শক, অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট, এবং তার ফলাফলও ইতোমধ্যে আমাদের সকলের হাতে রয়ে গেছে। আশা করছি সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তবে নিউজ 24 নির্বাচনের বিশেষ আয়োজন বিআরবি প্রেজেন্স ভোট, গণভোটের এখনকার আয়োজন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।